সব গণমাধ্যমে যে খবরটি এখন সবার আগে আসে এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত যে বিষয়টির সঙ্গে যুদ্ধ করছেন, লড়াই করছেন, সেটি হচ্ছে টানা তাপপ্রবাহ। এবং এই যে টানা তাপপ্রবাহ সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা তাপপ্রবাহের রেকর্ড ভেঙেছে গত ৭৬ বছরের মধ্যে এত দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ দেশের মানুষ দেখেনি। সেই পরিস্থিতি এবার দেখা যাচ্ছে। পরিস্থিতিটা শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে, কতখানি ঝুঁকির মধ্যে আমরা আছি, আমরা বোঝার চেষ্টা করি। আমাদের সাথে জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এ.কে.এম. সাইফুল ইসলাম যুক্ত হচ্ছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। শুভ সকাল। এই যে ৭৬ বছরের রেকর্ড ভাঙল দীর্ঘ তাপপ্রবাহ, এই দীর্ঘ তাপপ্রবাহের দীর্ঘসূত্রিতা আর কতদিন চলবে, কি পূর্বাভাস আছে, পূর্বাভাস কি বলে? এবং আমরা বারবারই শুনছিলাম, যদিও গতকাল বলা হয়েছে যে মে মাসের শুরুর দিকে বৃষ্টি হবে, কিন্তু এরকমও টানা শুনছিলাম যে পুরো মে মাসের অবস্থা আরও বেশি ভয়াবহ হবে, এপ্রিলেই ৪৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠবে। আসলে পরিস্থিতিটা কি দাঁড়াবে? জি, আপনাকে এবং একাত্তর টিভির দর্শককে শুভ সকাল। তো আমরা এই মুহূর্তে যে ওয়েদার পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি, যে টানা গরম, এই পরিস্থিতিটা আরো কয়েকদিন থাকবে। ২ তারিখের পরে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে, বিশেষত আমাদের দেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিমে, অর্থাৎ চিটাগাং ডিভিশনে। তো দক্ষিণ পূর্বে, সরি, চিটাগাং ডিভিশনে। তা এই যে ওয়েদারের কন্টিনিউয়াস যে গরম আমরা দেখছি, এটা আমাদের জন্য একটা অস্বাভাবিক ঘটনা। এই জন্য যে ইতিপূর্বে যে সমস্ত হিটওয়েভ গুলি ছিল, সেগুলি যে টানা সর্বোচ্চ ২৩ দিন ছিল, এবার ২৪ দিন, এবং আজকে ধরলে ২৫ দিন, এবং এই সপ্তাহে আরো কয়েকদিন এটা কন্টিনিউ করবে। তো এরকম একটা পরিস্থিতিতে, অস্বাভাবিক পরিস্থিতি আমরা কখনো দেখিনি। হিটওয়েভ আমরা তখনই বলি যদি ৩৬ ডিগ্রি তাপমাত্রা এক্সিড করে। এবং বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। সেটা ক্রমাগত ভাবেই আছে এবং পুরো এপ্রিল মাস জুড়েই আমরা বৃষ্টির দেখা পাইনি। তো এই পরিস্থিতিতে আসলে আমাদের, আপনার রিপোর্টগুলো দেখছিলাম আর কি, যে বিভিন্ন সেক্টরে কিন্তু মারাত্মক প্রভাব পড়েছে, বিশেষত পোলট্রি এবং অন্যান্য সেক্টরেও আপনি দেখেছেন যে কৃষিক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু, এবং মানুষের স্বাস্থ্যে এবং বিভিন্ন রোগ অসুখে আক্রান্ত হচ্ছে এবং ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। তো আমরা খুব সুখবর আগামী ২-৩ দিনের জন্য পাচ্ছি না আর কি, আবহাওয়ার যে ফোরকাস্ট আবহাওয়া অধিদপ্তর থেকে দেখছি। এবং এই আরো কয়েকদিন হয়তো এই রকম চলবে এবং কালকে পরশু হয়তো রেকর্ড ব্রেকিং তাপমাত্রা দেখা যেতে পারে, এরকম একটা ফোরকাস্ট আছে আর কি। এই পরিস্থিতি কেন তৈরি হলো সেটির ব্যাখ্যা যদি আমাদের দর্শকদের জন্য একটু দেন, যে আমরা এল নিনোর প্রভাবের কথা বলছি, এল নিনো কিভাবে আসলে কাজ করে এবং এল নিনোর প্রভাবে কিভাবে তাপমাত্রা বাড়ে। এবং গতকাল আমরা যেটি জানছিলাম যে এল নিনোর প্রভাব কমে গিয়ে খানিকটা লা নিনার প্রভাব শুরু হচ্ছে, যে কারণে পরিস্থিতির খানিকটা উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন। জি, এল নিনো একটা ফেনোমেনা যেটা প্রশান্ত মহাসাগরে ২ থেকে ৭ বছর পর পর হয়, এবং এর সাথে এর অপোজিট ফেনোমেনা হচ্ছে লা নিনা। তো এটা হচ্ছে বাতাসের প্রবাহ এবং তাপমাত্রার যে ডিস্ট্রিবিউশন সাগরে, তার উপর নির্ভর করে। তো এল নিনো এই মুহূর্তে অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে ব্যুরো অফ অস্ট্রেলিয়া মেট্রোলজি, তারা বলেছে যে এল নিনো এখন শেষ হয়েছে। হয়তো লা নিনা শুরু হতে একটা সময় লাগবে, হয়তো আরো কয়েক মাস লাগবে, এবং এর মাঝখানের ফেজটাকে বলা হয় নিউট্রাল ফেজ। তো এল নিনো কন্ডিশনে এই আমাদের এই অঞ্চলে টেলিকানেকশনের ফলে প্যাসিফিক থেকে বে অফ বেঙ্গলে আমরা দেখি যে অনেক বেশি উষ্ণ এবং অনেক ড্রাই কন্ডিশন থাকে এবং বৃষ্টির পরিমাণটা কম হয় ইউজুয়ালি। তো এবারে যেটা হয়েছে, এই এল নিনোর একটা এফেক্ট পড়েছে। অন্যদিকে সারা বিশ্বে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যে পৃথিবীর তাপমাত্রায় অলরেডি ১.৩ ডিগ্রির মতো বেড়ে গিয়েছে এবং ল্যান্ডের তাপমাত্রা আরো বেশি বেড়ে গিয়েছে। উত্তর মহাদেশে, যেটা আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে বলি,
সেখানে তাপমাত্রা সাউদার্ন হেমিস্ফিয়ারের থেকেও বেশি, এবং গত বছর পুরো বছরের অ্যাভারেজ তাপমাত্রা 1.5 ডিগ্রির বেশি ছিল, এবং গত 12 মাসই রেকর্ড ব্রেকিং তাপমাত্রা ছিল। তো এই যে অতিরিক্ত গ্রিন হাউস গ্যাস অ্যাটমসফিয়ারে, তার ফলেও আমরা দেখছি যে তাপমাত্রা বৃদ্ধি। আর থার্ড যে ফেনোমেননটা শহরের অঞ্চলে কাজ করে, সেটা হচ্ছে যে আমরা দেখি যে আরবান হিট আইল্যান্ড এফেক্ট, অর্থাৎ কনক্রিট এবং রাস্তা অনেক বেশি আপনার তাপ ধরে রাখে। যেহেতু গাছপালার পরিমাণ কম, জলাশয়ের পরিমাণ কম, শহরের মানুষ আরো বেশি এফেক্টেড হয়, অতিরিক্ত 2 থেকে 3 ডিগ্রি বেশি তাপমাত্রা অনুভব করে। এবং আমাদের এই অঞ্চলে যেটা হচ্ছে, অন্যান্য অঞ্চলের থেকে এখানে হিউমিডিটির পরিমাণ বেশি, যার ফলে ঘাম শুকায় না, এবং 60%-এর উপর অনেক ক্ষেত্রে দেখা যায় হিউমিডিটি, এবং এই হিউমিডিটি আপনার অনেক বেশি গরম অনুভূত হয়। তো সার্বিকভাবে এই অঞ্চলে এত বেশি তাপমাত্রা এত দীর্ঘদিন ধরে থাকলে আমাদের জন্য অনেক বেশি এফেক্ট পড়ে। এই যে তাপমাত্রা বৃদ্ধির যে ধারা, আমরা অব্যাহত ধারা যদি বলা যায়, অব্যাহত ধারা যেটি দেখছি, গত বছরেও এল নিনোর প্রভাবে তাপমাত্রা বেশি ছিল, এবছরও একই ধরনের ফেনোমেনা আমরা দেখতে পাচ্ছি। এই ধারার যদি পর্যবেক্ষণ করেন, আগামী বছরগুলোতে তাপমাত্রার অবস্থা কেমন থাকবে বলে মনে হচ্ছে? এই ধারার পর্যবেক্ষণ করলে আমরা বুঝতে পারি যে তাপমাত্রা বৃদ্ধি ক্রমাগতভাবে যেটা চলছে সেটা আরো বাড়বে, এবং আইপিসিসি বা অন্যান্য যে স্টাডি আছে সেখানে সুস্পষ্ট দেখা হয়েছে যদি আমরা গ্রিনহাউস গ্যাস না কমাই, তাহলে এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে একসময় হয়তো 2 ডিগ্রি অতিক্রম করবে, এবং একসময় 3 ডিগ্রি অতিরিক্ত তাপমাত্রা হবে বর্তমান তাপমাত্রা থেকেও। তো এইটা একটা অ্যালার্মিং। এই জন্যই যে প্যারিস এগ্রিমেন্টে বিভিন্ন 195টা দেশ এগ্রি করেছিল যে তারা এই গ্রিনহাউস গ্যাস কমিয়ে সাস্টেনেবল ভাবে রাখবে, যাতে এটা 2 ডিগ্রি, বা বাংলাদেশ এবং অন্যান্য ভালনারেবল কান্ট্রি বলেছিল যে 1.5 ডিগ্রির মধ্যে রাখা। কিন্তু আগামী 2 দশকের মধ্যেই দেখা যাবে যে 20 বছরের মধ্যেই আমরা আসলে 1.5 ডিগ্রি অতিক্রম করব। এখন অনেক স্টাডি বলছে আগামী 7 বছরের মধ্যেই আমরা এরকম তাপমাত্রার রেঞ্জটা অতিক্রম করব, যার ফলে কিন্তু আমরা আসলে ভবিষ্যতে এই হিট ওয়েভের এবং আবহাওয়ার যে স্বাভাবিক যে চিরাচরিত রূপ, সেখান থেকে কিন্তু অনেকটা সরে আসছে। আপনি লক্ষ্য করবেন আমাদের শীতের সময়টা কিন্তু অনেক সংকুচিত হয়ে আসছে, গরমের সময়টা প্রায় 8 থেকে 9 মাস হয়ে যাচ্ছে, এবং বৃষ্টি হচ্ছে কিন্তু খুব ইন্টেন্স বৃষ্টি হচ্ছে। এবং যেহেতু প্রচুর জলীয় বাষ্প অ্যাটমসফিয়ারে যাচ্ছে, অনেক উত্তপ্ত ল্যান্ড এবং ক্লাউডের যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ছে, এই বৃষ্টিগুলিও কিন্তু অনেক ইন্টেন্স হচ্ছে। হঠাৎ করে অনেক বেশি বৃষ্টি হয়ে দেখা যাচ্ছে যে কিছুদিন আগে আমরা দেখলাম দুবাইতে, সৌদি আরবে, ওমানে এরকম অস্বাভাবিক বৃষ্টি এবং বন্যা হচ্ছে। তো এখন যে হিট ওয়েভ, এর পরে হয়তো ঝড় বৃষ্টি বন্যার সময়টা হয়তো আসতে পারে। তো আমাদের এই ভবিষ্যতে এই গ্রিননেসটা বাড়াতে হবে, শহরগুলিতে জলাশয় বাড়াতে হবে, পাশাপাশি গ্রিন হাউস গ্যাস অতিরিক্ত কার্বন নিঃসরণ কমাতে হবে। তা আদারওয়াইজ কিন্তু ভবিষ্যতের আমরা যে চিরাচরিত দেশ দেখছি সেটা হয়তো এই যে মানে কার্বন অনেকটাই নিঃসরণ পরিবর্তন কমানোর হবে। কথা আপনি বলছিলেন, আমরা সম্প্রতি গণমাধ্যমে দেখেছি যে যুক্তরাষ্ট্র তাদের কিছু পাওয়ার প্ল্যান্টকে সতর্ক করে দিয়ে বলেছে যে যদি কার্বন নিঃসরণ কমানো না হয় তাহলে সেগুলো বন্ধ করে দেয়া হবে। এই যে উদ্যোগ, আমরা এর আগে কিন্তু কখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অন্তত এ ধরনের উদ্যোগ চোখে পড়েনি, এবং যতগুলো জলবায়ু সম্মেলন হয়েছে সেখানে যুক্তরাষ্ট্রের অনাগ্রহের কারণেই মূলত শেষ পর্যন্ত কোনো চুক্তিতে কখনোই পৌঁছানো যায়নি, এবং তাদের এই বিষয়ে এক ধরনের উদাসীনতা বরাবরই চোখে পড়েছে। এবারই প্রথম অন্তত কিছু হলেও উদ্যোগ চোখে পড়ছে। তাতে করে কি মনে হয় যে এই ধরনের উদ্যোগ যদি আরও অনেক দেশ, বিশেষ করে যারা বেশি কার্বন নিঃসরণের জন্য দায়ী, সেই সব দেশ যদি এ ধরনের উদ্যোগ নিতে শুরু করে, তাহলে কি অবস্থার উন্নতি হওয়া সম্ভব? যে আমরা যে সমস্ত দেশ, যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশ যারা অতিরিক্ত পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করছে, যেমন ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলি, তাদের একটা দায়বদ্ধতা আছে। প্যারিস এগ্রিমেন্টে বলাই হচ্ছে যে তারা বাই 2030 অন্তত 45 ভাগ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করবে।
এখন পর্যন্ত সেই রেটে তারা গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমাচ্ছে না, 45 ভাগ কমাবে। তো এটা আমরা দেখছি যে একটু ধীর গতি। কোনো দেশ বলছে না আমরা 2030-তে করবো না, 2040-তে করবো। আমরা যেটা বলছি যে নেট জিরো ইমিশন, অর্থাৎ অতিরিক্ত কার্বন ইমিশন আর থাকবে না 2050 সাল নাগাদ, সেই জন্য 2030 সাল নাগাদ 45% কমাতে হবে। তো সেটা কিন্তু প্যারিস এগ্রিমেন্টে সবগুলি দেশই কমিটেড যারা অতিরিক্ত গ্রিন হাউস নিঃসরণ করছে। অন্যদিকে আমাদের মতো যারা এই সমস্ত গ্রিন হাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী না, তাদেরকে যে অভিযোজনের যে তহবিল, সেখানেও অর্থ স্যার হচ্ছে না, টেকনিক্যাল সাপোর্ট হচ্ছে না। যেটা গত 2 দিন আগে একটা সম্মেলনে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানের যে এক্সপো হলো, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবেই বলে দিয়েছেন যে উন্নত বিশ্বকে এখন এই 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং গ্রিনহাউস গ্যাস কমানো, পাশাপাশি আমাদের যে প্রতিশ্রুত অর্থ দেওয়া কথা $100 বিলিয়ন, যে সমস্ত দেশ ক্ষতিগ্রস্ত এবং ভালনারেবল, সেই অর্থে ছাড়ও দ্রুততা করার সাথে করার তাগিদ দিয়েছেন। তো আমরা বিভিন্ন ক্লাইমেট কনফারেন্সে প্রতি বছরই হয়, সেখানে কিন্তু এই দাবিগুলি জোরালোভাবে উঠে এবং বাংলাদেশ তার ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান তৈরি করেছে এবং সেই প্ল্যানের এখন বাস্তবায়ন করার জন্য টেকনিক্যাল এবং ইকোনমিক সহযোগিতা দরকার। অন্যদিকে সরকারের পক্ষ থেকেও সুস্পষ্ট পরিকল্পনা দরকার কোন এবং জায়গাগুলিতে সমন্বিতভাবে একটা জি। পরিকল্পনা করে এগিয়ে যাওয়া যায়, যদি সেক্ষেত্রে হয়তো পরিস্থিতির খানিকটা উন্নতি হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এ কে এম সাইফুল ইসলাম।